বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর নাইমুল ইসলাম খান, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের প্রধান সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার নাইমুল ইসলাম খান, সামনে উপজেলা নির্বাচন, 7ই জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচন গেল। একটা জাতীয় সংসদ নির্বাচন যাবার পরে এই নির্বাচন নিয়ে যতটা উৎসাহ উদ্দীপনা থাকার কথা আপনি সেটা দেখছেন কিনা এবং কি মনে করেন? এখন পর্যন্ত অফিসিয়ালি যদিও বিএনপির অবস্থানটা বোঝাই যাচ্ছে যে তারা নির্বাচনে অংশ নিচ্ছে না, কিন্তু কোনো কোনো গণমাধ্যম এখনও রিপোর্ট করছে যে এই বার্তাটা তাদের তৃণমূল পর্যন্ত এখনও ঠিক সেই অর্থে পৌঁছায়নি। কিছুটা অস্পষ্ট ধারণা এখন পর্যন্ত আছে যে বিএনপি শেষ পর্যন্ত কী করবে, এবং বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় সেটা আসলে এই নির্বাচনকে কতটা বৈধতা বা একটা ভালো নির্বাচন হিসেবে জনগণের কাছে বা বহির্বিশ্বে বার্তা দেবে যে এটা একটা ভালো নির্বাচন হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের দর্শকদের প্রতিও শুভেচ্ছা। আর জহিরুদ্দিন ভাই, আপনাকে জেলখানার বাইরে স্বাগত জানাই, কারণ আমার যতদূর মনে পড়ে আপনি অ্যারেস্ট হওয়ার আগে সর্বশেষ অনুষ্ঠান এখানে আপনার সঙ্গেই আমার সঙ্গে ছিল, ফেরার পরে আবার আমার সাথে এটা বেশ মানানসই হচ্ছে। কিন্তু আমার আবার এটুকু মনে আছে যে ইন বিটুইন আমি করেছিলাম একটা দুইটা অনুষ্ঠান, একটা অনুষ্ঠানে আমি আপনার কথা মানে বলেছিলাম, মেনশন করেছিলাম যে ইট ইজ নট অ্যাবাউট গ্রেটনেস, এটা একদম জেনুইন ফিলিং থেকে। সো এখন নির্বাচন, প্রথম কথা হলো দেখেন, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বাংলাদেশে ভালো মন্দ দিকগুলি কি, আমার কাছে কিন্তু অনেকে এগ্রি করে না, কিন্তু আমি মনে করি আমাদের গণতন্ত্রের অনেক শর্তই এখানে পূরণ হয়, কিন্তু আমাদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা শর্ত নির্বাচনের ব্যাপারটা আমরা একেবারেই গ্রহণযোগ্যতার ধারে কাছে আনতে পারতেছি না। এখন এটা তো প্রথমে আমরা এটা মানে ফান্ডামেন্টাল জায়গা যেখানে ডিসএগ্রি করার কিছু নেই, এবং অন্যান্য জায়গায় যেহেতু আজকে আলোচনায় আপনি হয়তো যাবেন না, কিন্তু গেলে আমার খুব আগ্রহ হয়, আমি ধরে দেখতে পারি। আমাদের যেহেতু ঈদের আমেজ কাটেনি, অনুষ্ঠানের আয়তন একটু ছোট, পরিসর একটু সীমিত, সুতরাং আমরা দিকে যাব না। এখন ইলেকশনের ব্যাপারই থাকে। আমার কাছে তো ইলেকশন নিয়ে আমাদের উপর আর কোনো দেশ বিদেশের কোনোই চাপ আছে এটা আমার মনে হয় না। আমার কাছে মনেই হয় না উপজেলা নির্বাচনটা কিভাবে হবে। কারো মানে আপনি বলছেন যে কেউ ক্যারি করে না এখন, আর নাকি? মানে আমি বলতে চাচ্ছি যে এটা আমি চাপে নাই বা গেলাম, আমি কোনো চাপ নাই। আর আগ্রহের জায়গা বরং আছে। আগ্রহের জায়গাটা কি, আওয়ামী লীগ তো নির্বাচনগুলি নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করছে ইন দি অ্যাবসেন্স অফ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা নির্বাচনে আসে নাই জাতীয় নির্বাচনের পর। এখন এখানেও একটা প্রাথমিক আমি ঘোষণা দেখলাম যে বিএনপি নির্বাচনে যাবে না, উপজেলা নির্বাচনে, এরকম একটা শুনেছি সম্ভবত। তো এখন তারা যদি নাও যায়, কিন্তু যেটা হবে আমি বলি, বিএনপির কিছু মানুষ নির্বাচন করবে, যেহেতু আওয়ামী লীগ বলছে তারা প্রতীক দিবে না, আওয়ামী লীগ মনোনয়ন দিবে না, তারা স্থানীয় পর্যায়ের এই নির্বাচনগুলি শেষ পর্যন্ত গিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যদি এটা হয়, স্থানীয়ভাবে একটা আগ্রহ, আপনি আগ্রহের প্রশ্নটা করছিলেন তো, একটা উপজেলা চেয়ারম্যান হওয়ার আগ্রহ, এই আগ্রহগুলি কিন্তু মানুষের মধ্যে আছে। এই আগ্রহের জায়গাতে যে খুব একটা বিরোধী দলীয় রাজনীতি নিরুৎসাহিত করতে পারছে সেটা আমার মনে হয় না। সুতরাং প্রচুর এখন আমি দেখাইতে পারবো যে অমুকে নির্বাচন করছে না, অমুকে নির্বাচন করছে, আমরা ইন্ডিভিজুয়াল দেখাইতে পারবো, কিন্তু আমরা আবার দেখব যে অনেকেই নির্বাচন করছে। জাতীয় নির্বাচনে আমরা যতটুকু দুর্বলতা দেখাতে পেরেছি, এই উপজেলা এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে আমার মনে হয় ততটা দুর্বলতা দেখানো যাবে না, আরও সামান্যই দুর্বলতা থাকবে। জাতীয় রাজনীতিতেই যেহেতু স্ট্রংগেস্ট অপোজিশন ইলেকশনে পার্টিসিপেট করছে না, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। মানে এটা তো আমরা বুঝি যে ইলেকশনটা তো অর্থপূর্ণ হচ্ছে না, বাট এই পরিস্থিতিতে নির্বাচনটা হবে, এটার জন্য সরকার বা আওয়ামী লীগকে অনেক বেশি
জবাবদিহি করতে হবে ভেতরে এবং বাইরে, সেটা মনে হয় না আমার এটা বাট এটা কি আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু বিরোধীরা ছিল না এবং তারা নিজেদের দলেরই একাধিক প্রার্থী নানান জায়গায় ছিল এবং তাদের মধ্যে এক ধরনের দলের ভেতরেই নানা রকমের সমস্যা তৈরি হচ্ছে নানান কনস্টিটিউয়েন্সিতে, সেটা এই জায়গায় আরও বৃদ্ধি পাবে যেহেতু এই প্রতীক ছাড়া নির্বাচন এবং আওয়ামী লীগই ইন্ট্রোডিউস করেছিল স্থানীয় সরকার নির্বাচন প্রতীকে হবে এবং যেহেতু 7ই জানুয়ারির থেকে এই উপজেলা নির্বাচনের সময়টা খুব বেশি বড় গ্যাপ নেই, ওই সমস্যাগুলি রিজলভ করবার চেষ্টা এখন আওয়ামী লীগ করছে, কিন্তু কতটা রিজলভ হয়েছে সেটা বলা দূর। আপনার কাছে মনে হয় কিনা সেটা? প্রথমত এখন সংক্ষেপে বলি, পরে সুযোগ হলে বিস্তারিত। আমার মনে হয় না যে আওয়ামী লীগের জন্য এটা কোনো চ্যালেঞ্জ মনে করে। আমার কথাটা হলো যে ক্যাওস তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, কিন্তু ক্যাওসটা দূর করে ফেলবে এটা তাদের লক্ষ্য না, বা এই ক্যাওস তাদের জন্য সমস্যা না, এটা সমস্যা না। কারণ এই যে ক্যাওটিক সিচুয়েশনের একটা যে মানে রিফ্লেকশন হয়, এটাকেই আমরা নানানভাবে বলি পার্টিসিপেটরি ইলেকশন। ঝগড়াঝাটি হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, মারামারি হচ্ছে, একেবারে এটা মানে শর্ট অফ কিলিং যদি থাকে, এই মারামারি ইত্যাদি কিন্তু মানে ইভেন কিছু রিগিংয়ের চেষ্টা, সব কিছু ইলেকশনে একটা মানে পজিটিভ মাত্রা দিয়ে দেয়। কোন অর্থে পজিটিভ মাত্রা? আমি কোট আনকোটে বলছি। পজিটিভ মাত্রা দিয়ে এটাতে একটা এক্সাইটমেন্ট থাকে, স্থানীয় পর্যায়ে মারামারি কাটাকাটি প্রচুর নিউজ আইটেম হয়, তো তার মানে মনে হচ্ছে যে বেশ ভাইব্রান্ট একটা ইলেকশন সিনারিও। এখন এটা কতটা গণতন্ত্রের জন্য ইতিবাচক নির্বাচন হচ্ছে সেই আলোচনা তো একটু ডিফারেন্ট, সেটা হয়তো আমরা টকশোতে কখনো কখনো করব, কিন্তু সবসময় করাও হবে না। দেখবেন যে আলোচনাটা হচ্ছে মারামারিটা নিয়ে, কয়টা মারামারি হইলো, কি হইলো, ইলেকশন অংশগ্রহণমূলক হইলো কিনা, মানুষজন আসতেছে কিনা, কত শেষ পর্যন্ত গিয়ে কত মানুষ ভোট দিল। যেমন আমার ধারণা ভোটার উপস্থিতির ব্যাপারটাও স্থানীয় ইলেকশনে আরেকটু বেটার হবে, জাতীয় নির্বাচনে ইউজুয়ালি হয় আমরা যেটা মানে। সুতরাং ওইগুলি তো সরকার হওয়ার কথা, দেখা যাবে কি হয়। তো সরকারের ইয়েতে মানে ভান্ডে এগুলিও কিন্তু অর্জন হিসেবে তারা দেখাবার চেষ্টা করবেন। মিস্টার জহিরুদ্দিন স্বপন, যে 7ই জানুয়ারির নির্বাচন, আপনার নির্বাচন বর্জন করেছেন, জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন, বাট নির্বাচনের আগে আপনাদের যে ধরনের কর্মসূচি 28 অক্টোবর পর্যন্ত ছিল, 28 অক্টোবরের পরে আপনারা জেলে চলে গেলেন, তেমন কিছু বিএনপি শোক করতে পারেনি। নির্বাচনটা হয়ে গেল, নির্বাচনের পরেও আমরা বিএনপি সেই অর্থে প্র্যাকটিক্যালি কোনো কর্মসূচি দেখলাম না, এবং যেটা মনে হয় যে বিএনপি ইজ নো হোয়ার বা বিএনপি হাল ছেড়ে দিয়েছে বা ব্যাক আউট করেছে, এরকম একটা পজিশন মনে হলো। আপনি একটু ক্লিয়ার করবেন যে আপনাদের পজিশনটাকে, এবং এই যে উপজেলা নির্বাচন, এটাও এখন পর্যন্ত মিস্টার নাঈম ইসলাম খানই বলছিলেন যে এখনও পর্যন্ত আসলে যদিও কোথাও কোথাও খবর বেরিয়েছে যে আপনাদের একটা ডিসিশন আছে, কিন্তু অস্পষ্ট, মূলধারার গণমাধ্যমের কাছেও সেটা স্পষ্ট, তাদের শিরোনাম দেখলে বোঝা যায়। আপনি একটু পরিষ্কার করবার চেষ্টা করবেন কিনা আমাদের? ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতাকেও অভিনন্দন জানাই। কারাগার থেকে বেরোনোর পরে আমি আজকেই প্রথম আপনার মাধ্যমে সুযোগ পেয়েছি সকলের সামনে আসার। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আলোচনাকে প্রথমেই আমি দুটো ভাগে ভাগ করে ফেলছি। একটা আলোচনা হচ্ছে যে গত 7ই জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গীরা, আর এর বিপরীতে বাংলাদেশের বিএনপি সহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির মুখোমুখি হতে 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 28শে অক্টোবরের একটা সমাবেশ, এবং সেই সমাবেশের পরে সেই সমাবেশের ভণ্ডুল হয়ে যাওয়া এবং সেখানে পুলিশ কমিউনিটিকে ক্ষুব্ধ করার জন্য একটা পুলিশের লাশ তৈরি করা, বিচার বিভাগকে ক্ষুব্ধ করার জন্য প্রধান বিচারপতির বাসভবনকে আক্রমণ করা, এবং খুব রহস্যজনকভাবে প্রায় 40 জন দায়িত্বরত সাংবাদিকের উপরে অপরিচিত একদল লোক আক্রমণ করল। এবং কমিউনিটি হিসাবে পুলিশ, সাংবাদিক এবং প্রধান বিচারপতির বাসভবনের আক্রমণের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানগুলি একটু ভিকটিমে পরিণত হয়ে গেল, এবং অপরদিকে ওই সমাবেশের মঞ্চের সঙ্গে মাইকের সঙ্গে কমিউনিকেশন সিস্টেম ডিসরাপ্টেড হয়ে গেল। এরপরের ঘটনা তো আমরা সবাই জানি। মহাসচিব সাহেব গ্রেপ্তার হলেন,
আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা মির্জা আব্বাস সাহেব গ্রেপ্তার হলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব গ্রেপ্তার হলেন, আমিও গ্রেপ্তার হলাম, এবং প্রায় 30,000 লোক গ্রেপ্তার হলো। এরপরে চলতে লাগলো নির্বাচনের সমস্ত আয়োজন, এবং এই আয়োজনের সঙ্গে শুধু দেশে না বিদেশেরও বিভিন্ন শক্তি তারা যুক্ত থাকলো। একদল যুক্ত থাকলো এটাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টার জন্য। আরেক দল যুক্ত থাকলো সরকার যেভাবে ক্ষমতাকে নবায়ন করতে চায় সেই প্রক্রিয়াটাকে অনুমোদন দেওয়ার জন্য। এবং খুব সচেতন যে কোনো পাঠক এবং নাগরিক কিন্তু এটা খেয়াল করলো যে আন্তর্জাতিক শক্তিরও বিভিন্ন মহল এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। ফলে প্রধান প্রশ্ন দেখা দিল যে আসলে জনগণ তার ভোট প্রয়োগ করতে পারবে কি পারবে না, পারা উচিত কি উচিত না, এইখানে মনোযোগ দেয় দেশীয় এবং বিদেশি কোন শক্তি অথবা দেশের কোন মহল। আর একটা হচ্ছে যে জনগণ ব্যাপার না, এই সরকারের একটা নবায়ন দরকার, এবং সে তার শক্তি, বুদ্ধি, কৌশল, চাণক্যনীতি, ধূর্ততা ইত্যাদি দিয়ে সে এটা কাজটা করতে পারছে কি পারছে না, পারলে পরে সে একটা সাকসেসফুল নেতা। ফলে এখানে নৈতিকতার কোনো ব্যাপার নেই। এভাবেই কিন্তু ব্যাপারটা ভাগ হয়ে গেল। এবং আমি কারাগারে থাকার কারণে আমার পক্ষে সুযোগ হয়েছে এই সময়কার পুরো বিষয়গুলির মেরুকরণ, সমীকরণ, রসায়ন এবং তার অংশীদারদের প্রত্যেকের মনোজগৎকে বোঝার একটা সুযোগ হয়েছে আমার। তো সেই বিবেচনায় এটা খুব পরিষ্কার হয়ে গেল যে জনগণ 7ই জানুয়ারিতে নির্বাচন বর্জন করেছে, শতকরা 95% জনগণ, যা নিরপেক্ষ যে কোনো পরিসংখ্যান যারা হাজির করেছেন, যে সমস্ত কর্তৃপক্ষ এটা হাজির করার দায়িত্ব রাখেন, কর্তৃত্ব রাখেন, গ্রহণযোগ্যতা রাখেন, তাদের পরিসংখ্যানে। তাহলে এটা একটা বাস্তবতা। সর্বশেষ যখন ঘটনা ঘটল, দুটো চিত্র, একটা হচ্ছে ক্ষমতার নবায়ন হয়ে গেল, আরেকটা হচ্ছে শতকরা 95% লোক এই নবায়ন প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়া অথবা নির্বাচনের নাটক থেকে বিচ্ছিন্ন থাকলো। বিএনপির বিজয় নৈতিকভাবে, যে তাদের এই অনেক দুর্বলতা সত্ত্বেও, এত দুর্বল সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পরেও তাদের কথায় 90% লোক ভোট বর্জন করে বসে থাকলো। ইট বিকেম ম্যান্ডেট। বাট একটার পর একটা নির্বাচন যাচ্ছে এবং বিএনপির ভাষায় বা আপনাদের ভাষায় আপনারা নৈতিক বিজয় অর্জন করছেন, কিন্তু সরকার ক্ষমতায় টিকে থাকছে বা ক্ষমতাসীনরা টিকে যাচ্ছে। আমি ওই পর্বটা শেষ করে ফেলছি। তাহলে এটা একটা পর্ব গেল। আবার অপরদিকে যেটা আপনি একটু আগেই বললেন, যে আরে কে দিল না দিল কিছু যায় আসে না, শপথ হলো, ইয়ে হলো, ক্ষমতা আছে, ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত ধরনের রাষ্ট্রীয় অ্যাপারেটাস তারা এসে ফুলের মালা দিচ্ছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সরকারি বিভিন্ন সংস্থা, বিশেষ করে সশস্ত্র, আধা সশস্ত্র বাহিনী, এমনকি যার দেওয়ার কথা না মাঝারি গোছের পুলিশ কর্মকর্তারাও অতি উৎসাহে বাচ্চাদের মতো অর্বাচীনদের মতো লাফ দিয়ে পড়ে দেখলাম তারা দিল। বোঝাই যায় যে ধরেন আমরা আমাদের ছাত্র জীবনে নিশ্চয়ই নাইমবারও খেয়াল আছে যে ল্যাটিন আমেরিকার দেশগুলিতে, আফ্রিকান দেশগুলিতে কোনো দেশে আমরা এই ধরনের অর্বাচীনতাকে লক্ষ্য করতাম এবং আমরা এটাকে একটা ফেনোমেনন হিসাবেই কিন্তু দেখতাম। বাংলাদেশে কিন্তু সেটা আবারও নতুন করে এটা এই নির্বাচনে প্রমাণ পাওয়া গেল। এবং ভূ রাজনৈতিক কারণেই এখানে যেহেতু অনেকের স্বার্থ রয়ে গেছে, এখানে যেহেতু বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট, যেহেতু রাখাইনকে ঘিরে এখানে কিয়াকুপ্পুতে পোর্ট, এখানে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের মাঝখানে থাকার কারণে এর একটা ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি, তারপরে বঙ্গোপসাগর ভারত মহাসাগরের পাশে তার একটা যাতায়াতের সুযোগ থাকার কারণে সেখানে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তারপরে বাই দিস টাইম এই সরকার ক্ষমতা এসেই রাশিয়ার কাছ থেকে $13 বিলিয়ন একটা বিনিয়োগ এখানে নিয়ে এসেছে, তার একটা ভূমিকা, তারপরে ভারতের ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট সহ নানান রকম সুযোগ সুবিধা, পোর্ট টোর্ট নেওয়া, এমনকি আদানির মতো এরকম বিতর্কিত ভারতীয় ব্যবসায়ীদের অসম চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশি টাকা নিয়ে যাওয়ার যে সরকারি পৃষ্ঠপোষকতায় হয়ে যাওয়া, সব মিলিয়ে বোঝাই গেল যে এই ক্ষমতা নবায়ন করা বা না করার সঙ্গে একটা সম্পূর্ণই একটা গোষ্ঠীগত দেশীয় এবং আন্তর্জাতিক স্বার্থের কাজ করছে। চায়নাও আছে, হ্যাঁ, চায়নাও আছে, কাজ করছে।
এখানে প্রায় $20 বিলিয়ন ঠিকাদারির কাজ চলছে চায়নার। ফলে পুরো ব্যাপারটাই তাই দাঁড়িয়ে গেছে। একমাত্রই এখানে এই ইয়েটা নাকচ হচ্ছে এই স্বার্থান্বেষী এই সমস্ত স্টেক হোল্ডারদের যে একটা মিউচুয়াল সিন্ডিকেট ডেভেলপ করেছে, একমাত্র এখানে শত্রু এবং প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেল জনগণ, যে হচ্ছে রাষ্ট্রের মালিক, এবং যেই মালিক এই রাষ্ট্রের মালিকানা নির্ধারণ করবে এবং ভোটের মাধ্যমে করবে এবং শান্তিপূর্ণভাবেই করবে। এবং সেই দাবিটা খুব নিরীহভাবে লাগাতারভাবে সে করে আসছে। বিএনপির যোগ্যতা দক্ষতা আছে কিনা, নেতৃত্ব ভালো কিনা, এটা আরেকটা প্রশ্ন, কিন্তু লাগাতারভাবে কিন্তু গত 15 বছর যাবত এই কথা করে আসলো। আবারও প্রমাণিত হলো যে না, তার সেই দাবি পূরণ করা সম্ভব না, এবং সেক্ষেত্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন বর্জন করে একটা ম্যান্ডেট দিয়ে দিল যে আই ডোন্ট লাইক দিস ইলেকশন। আমরা এর ভবিষ্যৎ কি সেটা নিয়ে হয়তো আর পরে আলোচনায় আসি। আমি এইটুকু শুধু ব্যাখ্যা করে উপজেলা নির্বাচন ইস্যুতে পজিশনটা যদি ক্লিয়ার করেন, আমি তারপর ওনার কাছে যাচ্ছি। এই ম্যান্ডেটের পরেই এখন খুব দ্রুত ইলেকশনে উপজেলা নির্বাচনের প্রশ্ন আসলো। আমাদের স্থানীয় সরকার নির্বাচনে তো 3টা টায়ার, সিটি কর্পোরেশন, তারপরে পৌরসভা, তারপরে উপজেলা নির্বাচন, তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে একেবারেই তৃণমূল পর্যন্ত ভোট ভাট হয়। সো সেইখানে আপনার ভোটের যেরকম একটা গণসম্পৃক্ততা থাকে, তুলনামূলকভাবে উপজেলাতে কিন্তু তা কম থাকে, বিকজ এখানে উপজেলার চেয়ারকে ঘিরে একটা ইলেকশন, বা পৌরসভার চেয়ারকে ঘিরে একটা ইলেকশন, বা মেয়রের ক্ষেত্রে আবার একটু বেশি, বিকজ ওয়ার্ড কাউন্সিলররা থাকে। তো সেই বিবেচনায় উপজেলা ইলেকশনটা ইনফ্যাক্ট লোকাল গভর্নমেন্ট ইলেকশনের যতগুলি টায়ারের ইলেকশন, তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ইন্ডিভিজুয়াল কেন্দ্রিক ইলেকশন। তো আমি নিজেও আমার এলাকায় গত কয়েকদিন আগে আমি ঈদ উপলক্ষে প্রায় 4-5 দিন ছিলাম। আমি দেখলাম যেমন ভোটারদের মধ্যে আমি কোনো আগ্রহই দেখলাম না। কেন? বিকজ সরকারি দলের যে প্রার্থী ঘোষিত হয়েছে সবাই ধরে নিয়েছে যে ওরা তো ভোট লাগবে না, তো এমনিই হবে। কোনো ভোটারই এখানে কোনো তার ভোটের কোনো প্রাসঙ্গিকতা আছে বলেই মনে করে না। বাট আপনার দলের যারা প্রার্থী হতে আগ্রহী বা ওই পর্যায়ের যারা, তাদের একইভাবে আমি আমার এলাকার কথা বলছি, যেখানে আমি একটা জাস্ট প্রজেক্ট হিসাবে একটা স্টাডি কেস হিসাবে যদি আপনি সামনে আনেন, এরকম বেশ কিছু এলাকা আছে যে এলাকাতে সরকারি দলের এমন প্রার্থী দাঁড়িয়েছে যে অন্য দলের প্রার্থী এবং ভোটার কেউই আর এর মধ্যে কোনো প্রাসঙ্গিকতা খুঁজে পাচ্ছে না। নির্বাচনকে আন্দোলন সংগ্রামের একটা অংশ হিসাবে মনে করা হয় তখন যখন নির্বাচনী প্রক্রিয়ার একটা ন্যূনতম একটা আপনার পোটেনশিয়ালিটি থাকে, ন্যূনতম একটা পোটেনশিয়ালিটি থাকে, ইলেকশন কমিশনের একটা ন্যূনতম অথরিটি থাকে, এবং আপনার অন্যান্য প্রার্থীদের একটা ন্যূনতম আকাঙ্ক্ষা থাকে, এবং হোল নির্বাচনের ফলাফলকে ঘিরে একটা ন্যূনতম অনিশ্চয়তা থাকে, যা কেবলমাত্র জনগণের ফলাফল দিয়েই নিশ্চিত হয়। এই ব্যবস্থাগুলো যেখানে বিএনপির পজিশন ক্লিয়ার, বিএনপি নির্বাচনে যাচ্ছে না। না, আমি আমার কথা এলাকার কথা বলছি, আমি এলাকার কথা বলছি যে সেখানে আমি কোনো ধরনের কোনো আগ্রহ কিন্তু খুঁজে পাইনি। সো বিএনপির পজিশন কি আমি জানি না, বিএনপি অফিসিয়ালি কি পজিশন নেবে। আমি শুধু আপনাকে চিত্রটা বললাম। আমি শুধু দুইটা জিনিস আমি চিত্রটা হাজির করলাম এই কারণে যে বিএনপিকে যেহেতু জনগণের উপরে ভর করে করে চলতে হয়, ফলে বিএনপি সরকারকে উৎখাত করার মতো ওরকম সহিংসতা দেখাতে যেমন পারেনি, আবার বিএনপির নীরব আবেদনের মধ্যে সেই পরিমাণ শক্তি আছে যা পৃথিবীর আর কোথাও হয় নাই। 95% লোক ভোট দেয় নাই। মিস্টার হামিদুল ইসলাম খান, এটা খুব ইন্টারেস্টিং। মনে করেন যে এই যে নির্বাচনটা কেন আমাদের জীবনে ইন্টারেস্টিং হচ্ছে না। আমি যে গণতন্ত্রের অন্য অনেক এলিমেন্টের ক্ষেত্রে আমি দেখি যে উপস্থিতি দেখা যায়, উইকনেসেস দেখা যায়, কিন্তু আপনি গ্রেড দিতে পারবেন একটা। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে, নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য শক্তিশালী যদি 2টা দল থাকে, তার দ্বিতীয় দলটাকে তো অংশগ্রহণ করতে হবে। এখন কেবলমাত্র অংশগ্রহণ না করার একটা স্বাধীন সিদ্ধান্তের সুযোগে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ রাখার, অব্যাহতভাবে রাখার সুযোগ কিন্তু থেকে যায়। এটা আলটিমেটলি কি মিন করে, এটা কিন্তু একটা নতুন প্রশ্ন তৈরি হচ্ছে। এবং এই প্রশ্নটা কোথায় নিয়ে যাচ্ছে দেশকে, শুধু বাংলাদেশকে না। এখন এই যে ধরেন, এই যে পশ্চিমা দেশগুলি, তারা যে নির্বাচনের ব্যাপারে পার্টিসিপেটরি ফ্রি ফেয়ার ইলেকশন হইতে হবে, এটা যে ওই অর্থে দলের অর্থে তো পার্টিসিপেটরি হইল নার পরে যে এই দেশগুলি আর কিছু, তারা একটা মানে খুবই সাদামাটা দায় সারা বিবৃতি ছাড়া, এবং সেটাও দিতে যথেষ্ট সময় নিয়েছে তারা, এই দায় সারা
বিবৃতি তো মানে আওয়ামী লীগের জন্য সামান্যতম বিব্রতকর হইল না, মানে ওই রকম কোনো ওয়ার্ডিং নাই, কিচ্ছু নাই। মানে আমেরিকান অ্যাম্বাসেডার সহ ওয়েস্টার্নাররা তো মানে সহাস্যে সব কিছুতে অংশগ্রহণ করেছে এবং উইদাউট এনি ডিলে, কোনো এমন না যে কোনো একটি ইভেন্ট তারা বয়কট করেছে। নো, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল ইভেন্ট যেটা তারা বয়কটের কথা না বললা যে তারা জাস্ট আসে নাই, শরীর ভালো না আসি নাই, এরকমও চেষ্টা করে নাই। সো এইটা কিন্তু এখন মানে আমার ধারণা পশ্চিমাদের এই যে ভূমিকাটা, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে একটা যে মানে ডেমোক্রেসির জন্য যে চেষ্টা তদবির তারা করতেছিল বিশ্বব্যাপী, এই জায়গাটাতে তাদের ভূমিকা গৌণ হয়ে যাচ্ছে। এমনকি তাদের এই সার্টিফিকেটের আর কোনো মূল্য থাকবে কিনা আগামীতে, এটা আদৌ কেউ কর্ণপাত করবে কিনা, এটা নিয়ে আমার সন্দেহ। একটু মানে অন্য একটা উদাহরণ দিয়ে, আমরা কি কয়েক বছর যাবৎ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলি র্যাঙ্কিংয়ে নাই এটা নিয়ে হাহাকার করছে। আমি কিছুদিন আগে একটা না কয়েকটা লেখা পড়লাম, এটার উপলক্ষটা ছিল সম্ভবত ফ্রান্সের বা ইউরোপের কোনো একটা ইউনিভার্সিটি এই র্যাঙ্কিং থেকে প্রত্যাহার করে নিয়েছে। তারা বলেছে যে আমরা র্যাঙ্কিংয়ে যাবই না, আমাদেরকে র্যাঙ্ক করবা না। কেন? এটা নিয়ে তখন আমি কয়েকটা লেখা পড়লাম। তারা বলতেছে এই র্যাঙ্কিংয়ের ব্যবস্থাপনাটায় বাণিজ্য চলে আসছে। বাণিজ্য কি? দেশে দেশে ইউনিভার্সিটির শিক্ষকরা কোনো পরিশ্রম ছাড়া যেন তেন জার্নাল বের করা শুরু করলো, আন্তর্জাতিক পর্যায়ে পয়সা দিয়ে লেখা ছাপা, সেইগুলি দিয়ে আবার গ্রেডেশন, সেগুলি দিয়ে র্যাঙ্কিং। এটা এমন একটা মানে দুষ্ট চক্র তৈরি হয়ে গেল যে তারা কমপ্লিটলি উইথড্র করে ফেলেছে। এবং এটা আবার নতুন করে একটা আলোচনা শুরু হয়েছে যে না, র্যাঙ্কিংটার মধ্যে অপতৎপরতা চলছে কিনা। একই রকমভাবে মনে করেন যে এই আমাদের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলি, আমি আমেরিকার নেতৃত্বে ইউরোপিয়ান পশ্চিমা দেশগুলি, তাদেরও দেখেন, তাদের তো স্রেফ গণতন্ত্র তাদের উদ্দেশ্য থাকে না। আমি এখানে আপনার সাথে কথা বলতে বলতে মনে হলো যে আমি সম্ভবত চ্যানেলে গত 2 বছরে আমি যে কয়েকবার আসছি, এইগুলির আমি একটু রেকর্ডিংগুলি শুনে টুনে আমার কথার ধারাবাহিকতাটা আমি একটু বের করার চেষ্টা করব। কারণ আমি একদম ওয়ান অফ দি ইনিশিয়াল স্টেজে আমি কিন্তু বলেছিলাম যে আমেরিকার যে ইন্টারেস্ট, এটা তো মানে একটা মাত্রার ইন্টারেস্ট না। বাংলাদেশে তার মানে শুরুতে তারা বলে তাদের নিরাপত্তা, এটা তাদের 1 নাম্বার। দ্বিতীয়তে আসে আমাদের গণতন্ত্র বা নারী, এটা সেটা অনেকগুলি জিনিস। তারপরে আরও 4-5টা আছে। এই যে সামগ্রিক অঙ্ক, এই অঙ্ক যখন আমেরিকা করবে, আমেরিকা তো প্রায়োরিটি দিবে তার নিরাপত্তার কনসার্নটা, আমাদের গণতন্ত্র না। গণতন্ত্র সেকেন্ডারি হবে, তারা রেখেছেও এটা সেকেন্ড পজিশনে। সো এই যে অলরেডি ইন সেকেন্ড পজিশন, এবং এটা মানে ভাইও বললেন যে তাদের যে এখানে বার্মা অ্যাক্টের কারণে এই এলাকায় তাদের যে চ্যালেঞ্জেস, ইন্ডিয়ার সাথে তাদের রিলেশনশিপ, আপনারও এর মধ্যে একটা লেখা পড়লাম, মানে ইন্ডিয়ার সাথেও তাদের সম্পর্ক নিয়ে কিন্তু তারা কোনোটা স্টেবল জায়গায় আছে, এটা তো আসলে আমরা কেউ মনে করতে পারতেছি না। এটা একটা অদ্ভুত সিচুয়েশনে আছে। সুতরাং আমার কাছে তো মনে হয় মানে এখন যেমন আমি তো অন্ততপক্ষে শর্ট টার্মে দেখতেছি যে উপজেলা নির্বাচন, তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এখানে আওয়ামী লীগ বরং নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষার একটা লক্ষ্য হবে সাধারণ মানুষ অংশগ্রহণ করতেছে, এটার মধ্যে এক্সাইটমেন্ট আছে, এটা নিশ্চিত করা। এবং ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ যাকে দিবে সেই নির্বাচিত হবে, আওয়ামী লীগ সেরকম কাউকে দিবে না, এটা হচ্ছে বলে দিচ্ছে দিবে না। এবং আওয়ামী লীগের কোনো নেতা, কোনো এমপি অন্ততপক্ষে অফিসিয়ালি তো বলছে যে এমপিরা এটাতে প্রভাবিত করতে পারবে না। এই যে নানামাত্রিক পরীক্ষা নিরীক্ষা, এই পরীক্ষা নিরীক্ষা আগামী দিনের রাজনীতি কোথায় নিয়ে যাবে, এটা কিন্তু বিএনপি সহ যারা নির্বাচন বর্জন করলো, যারা মানে প্ল্যান বি রাখলো না, যেটা মাহফুজ আনাম সাহেবও অতি দেরিতে লিখছে। আমার ধারণা মাহফুজ
মাহফুজ আনাম যদি এই লেখাটা 4 মাস আগে লিখতেন, বিএনপির এই পরিণতি হয় না। আমাদের লেখা দিয়ে তো তাদের আস্থা আসবে না। মাহফুজ আনামের লেখা আমাদের কথা দিয়ে, বিএনপিকে মিস্টার মাহফুজ আনামের কথায় না কথাটাকে তারা দায়িত্ব, আমি একেবারে নিশ্চিত 4 মাস আগে লিখলে এটা বিএনপির রাজনীতিবিদরা সিরিয়াসলি কনসিডারেশন নিত, যে হোয়াট ইজ আওয়ার প্ল্যান বি। তো আমি এটা বলছি যে এটা বিএনপি যখন এই বর্জনের রাজনীতি নিয়ে বলছে, তখন এই বর্জনের রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ তো নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে কি ইভলভ করে যাচ্ছে, বিএনপি হয়তো ওইটার খোঁজটা রাখবে না। দিস ইজ ওয়্যার আই থিঙ্ক যে বিএনপির রাজনীতি এটা চ্যালেঞ্জের মুখে হয়ে যাবে। এবং আমার মনে হয় না যে নির্বাচন বর্জন, আমি এখনো মনে করি তারা এই উপজেলা নির্বাচন সহ আগামী সকল নির্বাচন এবং এর পরবর্তী জাতীয় নির্বাচনেও তারা আসবে, এই ঘোষণা এখন। তাহলে আন্দোলন কি করবে? আন্দোলন করবে নির্বাচনটা সর্বোচ্চ কি অ্যাচিভ করা যায়, যতটুকু অ্যাচিভ করা যায় সেটার জন্য ধাপে ধাপে কিছু একটা ইনক্রিমেন্টাল স্ট্র্যাটেজিতে যাওয়াটাই আমার কাছে মানে মনে হয়। আর সুযোগের অপেক্ষায় থাকা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুযোগটা কোনটা? যদি এরকম হয় আমেরিকাতে নেক্সট জাতীয় নির্বাচনের সময় আমেরিকাতে তখন মানে ডেমোক্রেটরা ক্ষমতায়, তারা ডেমোক্রেসি নিয়ে আরও বেশি সিরিয়াস, তখন আপনি যদি প্রসেসে থাকেন আপনি তখন অ্যাডভান্টেজ নিতে পারবেন। আপনি যদি বর্জন করে ফেলেন আপনি এটা কিন্তু মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে লোকাল সিনারিও। আওয়ামী লীগের যে আমরা যে একটু ধরেন হয়তো হাসি ঠাট্টাও করি যে আওয়ামী লীগের স্বতন্ত্র, কিন্তু আমিও এটাও বলেছি, মনে হয় খুব শুরুর দিকেই বলেছি যে বলা যায় না এখান থেকেও একটা নতুন রাজনৈতিক পক্ষ ডেভেলপ করে যেতে আপনি আগে বলেছেন। যে সো মিস্টার জহিরুদ্দিন স্বপন, আপনি শুনছিলেন ওনার কথা এবং ওনার পরামর্শ শুনছিলেন, বিএনপির সামনে চ্যালেঞ্জ কি সেই প্রশ্নটা উনি রেখেছেন। এবং আপনার কথা বা ওনার কথার সূত্র ধরে যদি বলা যায়, অনেকেই মনে করেন যে এখন বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট হয়তো অনেকটা নির্ভর করবে মে মাসে ভারতে কি হচ্ছে, নভেম্বরে যুক্তরাষ্ট্রে কি হচ্ছে তার উপরে। আর আমি যে প্রশ্নটা করতে চাই যে উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির এখনো সিদ্ধান্তের অস্পষ্টতার কথা আমি এর আগের বার বলেছিলাম। আপনি ভারতের প্রসঙ্গ তুলেছিলেন, অন্যান্য দেশের ভূমিকার প্রশ্ন তুললেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইন চলছে যে ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কটের আন্দোলন, কোনো কোনো ছোট ছোট রাজনৈতিক দল এটাকে পূর্ণ সমর্থন দিচ্ছে, কিন্তু বিএনপির পজিশনটা এখন পর্যন্ত এই বিষয়ে অস্পষ্ট। ভারতীয় কোনো কোনো গণমাধ্যম ইনিশিয়ালি এটা প্রচার করার চেষ্টা করেছে যে যে ক্যাম্পেইনটা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে এটা আসলে বিএনপিরই করা, বিএনপি তাদেরকে দিয়ে করাচ্ছে। সো এই বিষয়টা যদি আপনি আমাদের কাছে একটু পরিষ্কার করেন, আপনার দলের অবস্থান। আমি আগের প্রশ্নটাকে তো আরেকটা জাস্ট একটা কনক্লুসিভ কমেন্টস করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের পুরো আলোচনাটার কিন্তু প্রধান মানদণ্ড হচ্ছে যে জনগণের ভোট জনগণ দিতে পারবে, সেই নির্বাচন হলে জনগণ যাবে, আর নাহলে জনগণ যাবে না। বিএনপির সঙ্গে জনগণের এই যে সম্পৃক্ততা, এটা 7ই জানুয়ারিতে ফয়সালা হয়ে গেছে। ফলে শুধুমাত্র ক্ষমতাই সরকারের হাতে আছে, এর বাইরে রাজনীতির প্রধান উপাদান হচ্ছে জনগণ, তা বিএনপি এবং বিরোধী দলের হাতে রয়ে গেল। পরে কি হবে পরেরটা পরের ব্যাপার। এবং ইতিহাস তাই বলে যে এই ধরনের জনশক্তি যেখানে নীরবে অপেক্ষা করে, তা কখন যে কোন ধরনের ভয়ানক বিস্ফোরণের চেহারা নিয়ে হাজির হয়, কিভাবে সুনামি হয় এবং কিভাবে কি হয় বলা মুশকিল। তো সেই ক্ষেত্রে রাজনীতির বিজয়ের প্রধান উপাদান কিন্তু আমাদের হাতে আছে, নির্বাচন সংক্রান্ত আলাপ শেষ। দ্বিতীয়ত আপনি ভারতের যে প্রসঙ্গটা বললেন, এই গণবিরোধী এই ভূমিকাতে সরকারের এই অবস্থানকে ভারত প্রত্যক্ষ পরোক্ষভাবে যেভাবে সমর্থন করেছে, 2014-তে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং যেভাবে বিশেষ বিমানে বাংলাদেশে এসেছেন, তারপরে সেখানে এসে জেনারেল এরশাদকে সরাসরি প্রত্যক্ষভাবে একেবারে ঘাট ধরে নির্বাচনে করানো, নির্বাচনে নিয়ে স্বাক্ষর না করলেও, সে সমস্ত কাহিনী আমরা সবাই জানি। এভাবে 2014-এর নির্বাচন ছাড়াই 300 আসনের 150 আসনে আওয়ামী লীগকে বিজয়ী করে দেওয়ার এই সমস্ত দায়িত্ব প্রত্যক্ষভাবে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব থেকে করেছেন। 2018-তে যখন আবার নির্বাচনের প্রশ্ন উঠল, তৎকালীন সময়কার সরকার প্রধান অনেক আশ্বাস দিলেন, এমনকি বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা,
আমি যা বলি তাই হয়। কিন্তু দেখা গেল ভোটের আগের দিন দেশের সমস্ত পুলিশ বাহিনীর প্রশাসনিক নিরপেক্ষতাকে উনি খুলে ফেললেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বাহিনীর পেশাদারি পোশাককে খুলে ফেলে উলঙ্গ করে ফেললেন, পুরো রাষ্ট্রকে উলঙ্গ করে ফেললেন রাতের অন্ধকারে। পৃথিবীর কোথাও এই ইতিহাস নাই। ফলে নির্বাচন সম্পর্কে যে কারণেই কিন্তু এবারে শতকরা 95% লোক মানে কোনো ধরনের কোনো চাপাচাপি ছাড়াই তারা নির্বাচন বর্জন করেছে 2014 এবং 2018 ওই অভিজ্ঞতার জায়গা থেকেই কিন্তু। ফলে আপনার এটাও কিন্তু দেখা গেল, এবং সে বিষয়েও দেখা গেল যে ওই ধরনের একটা লজ্জাজনক নির্বাচনের পরে যে সমস্ত সরকার দলের দেশের মধ্যে এবং দেশের বাইরের কিছু লোক খুব বেহায়ার মতো গিয়ে ওই ধরনের একটা নিশিরাতের নির্বাচনকে আপনার কৃতিত্ব নেওয়ার জন্য, যে এরকম একটা অপরাধ কর্মে তোমাকেই আমরা উদ্ধার করেছি, এই সার্টিফিকেট নেওয়ার জন্য কোনো কোনো আন্তর্জাতিক মহলও দেখলাম ব্যস্ত হয়ে গেল। মানুষ তো আর বোকা না, মানুষ তাদেরকে চেনে, জানে, সেই অভিজ্ঞতাগুলি তো মানুষের মধ্যে আছে। এবারেও কিন্তু দেখা গেল যে এবারের নির্বাচনের আগে ইনিয়ে বিনিয়ে যে কথাই বলুক না কেন, জনগণ যে ভোট দিতে পারছে না, তার ভোট দেওয়ার জন্য যে নিরাপত্তা বিধান করতে পারছে না, এবং সে ব্যাপারে যে কখনোই সরকারের আগ্রহ নাই, সে বিষয়টি কিন্তু কোনো মনোযোগ ভারত সহ বেশ কয়েকটি দেশের দেখা গেল যে অনুপস্থিত। তারা বরঞ্চ তাদের সমস্ত মনোযোগ হচ্ছে ক্ষমতা নবায়ন করতে হবে, ক্ষমতা নবায়ন করতে হবে। ফলে এভাবেই কিন্তু আমি মনে করি যে ভারতের বাংলাদেশ সংক্রান্ত নীতিটা জনগণের বিরুদ্ধে চলে গিয়েছে, জনগণের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে গিয়েছে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়েছে। 1970-এর যেই নির্বাচনে এই তৎকালীন সময়কার পূর্ব পাকিস্তানের মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করে পাকিস্তানকে নাকচ করেছিল, যেই ভোটাধিকারের রায় পাকিস্তান না মানার কারণে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে যুদ্ধ করতে হয়েছিল, দেশের জনগণের রায়ের এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে যুদ্ধের মিত্রবাহিনী ভারত, সেই ভারতে কিন্তু আজকে নাকচ করলো, জনগণের এই ক্ষমতাকে কিন্তু নাকচ করলো। ফলে জনগণের স্মৃতিশক্তিতে কিন্তু এটা রয়ে গিয়েছে, থাকছে, এবং সঙ্গত কারণেই এর নানান রকম একটা প্রতিক্রিয়া প্রতিফলন হয়েছে। তার মধ্যে একটা অংশ কেউ কেউ সামাজিকভাবে আন্দোলন করছে, পণ্য বয়কট। বাংলাদেশের যে পণ্যের সঙ্গে ভারতের পণ্যের প্রতিযোগিতা হয় বা চীনের পণ্যের প্রতিযোগিতা হয়, সেক্ষেত্রে আমরা জাতীয় পুঁজির বিকাশ যারা চাই, তারা সঙ্গত কারণেই বাংলাদেশের উৎপাদিত পণ্যের বাজারকে আমরা চেষ্টা করব, এবং রাষ্ট্রেরও দায়িত্ব উৎপাদিত দেশীয় পণ্যের প্রোটেকশন দেওয়ার জন্য, প্রতিরক্ষা দেওয়ার জন্য। আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশ থেকে সামান্য ব্যাটারি যেত, আপনার কি যেন রহিমা ব্যাটারি। ভারতের মতো এত বড় অর্থনীতি, ওই কয়টা ব্যাটারিকে আপনার না ঢুকতে দেওয়ার জন্য সে ট্যারিফ বাড়িয়ে দিল। এটা ভারতের দোষ না, কারণ সে যেহেতু তার অর্থনীতিকে রক্ষা করবে সেজন্য সে এটা করলো। তাহলে স্বাভাবিকভাবেই যে প্রত্যেকটি দেশ তার পণ্যকে রক্ষা করার জন্য অন্য দেশের পণ্যের উপরে এরকম আপনার ট্যারিফ বসাবে, অথবা বাণিজ্যিক যে সমস্ত স্ট্র্যাটেজি ট্যাকটিক্স নেওয়া দরকার সেগুলি নিবে, এগুলোর মধ্যে কোনো অন্যায় নাই। কিন্তু মূল কথা হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলির মধ্য দিয়ে কিন্তু সমাজে যে ভারত বিরোধী জনমত তা কিন্তু বেরিয়ে পড়েছে, এবং বাংলাদেশে বিগত নির্বাচন থেকে শুরু করে এর পূর্ব পর্যন্ত যারা দাসত্বের বিনিময়ে রাজনৈতিক ক্ষমতা নিতে চায়, সঙ্গত কারণেই বিএনপি আমরা দেশের মানুষের জনমতের এই জায়গাটা যখন বুঝি, তখন আমরা ভারত বিরোধী এই জনমতকে আমরা আমাদের ঝুলিতে রেখে দেব, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে একটা জিনিস খুব পরিষ্কার, এই জনমত চাষ করবে বা চাষ করছে সামাজিক আন্দোলনের নেতৃত্বরা করছে। আমি সেই সকল সামাজিক আন্দোলনের ব্যক্তিবর্গকে এ প্রসঙ্গে, আমার বক্তব্যের এই প্রসঙ্গে অভিনন্দন জানাই। সঠিক তথ্যের ভিত্তিতে তারা এই ধরনের আন্দোলন যত চাঙ্গা করবেন আমি তাদেরকে অভিনন্দন জানাই। বাট অফকোর্স তথ্যগুলি সঠিক হতে হবে, পরিসংখ্যানগুলি সঠিক হতে হবে, বিকৃত হওয়া যাবে না। এবং তাদের এই আন্দোলনের ফলে জনগণের মধ্যে যে ঘৃণা তৈরি হবে, যে উত্তাপ তৈরি হবে, ভোটাধিকারের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে যারা দাঁড়িয়েছে, রাষ্ট্রের মালিক জনগণ, তার মালিকানা বর্জন করছে, এই সরকার বাতিল করছে, তার বিরুদ্ধে যত আক্রোশ তৈরি হবে, সেই আক্রোশ জমা থাকাটা ভালো। কারণ জাতীয়তা বোধ এটা তো চাইলেই হত্যা করা যায় না, বরঞ্চ এই ধরনের পরিস্থিতি, এই ধরনের আক্রমণ, এই ধরনের ঘটনা জাতীয়তা বোধকে আরও অনেক বেশি গভীর করে, আরও অনেক বেশি আপনার ধারালো করে। আমাদের দেশেও কিন্তু তাই হচ্ছে।
তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু ক্ষমতায় ছিল, যেহেতু ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার যোগ্যতা রাখে, দক্ষতা রাখে, 95% মানুষ রেফারেন্ডামের মাধ্যমে যেহেতু এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার মিত্রদের পক্ষে দাঁড়িয়েছে, ফলে আমরা চাইব যে আমাদের এই অপরিবর্তনশীল যে বৃহৎ প্রতিবেশী পরাশক্তি হতে চেষ্টা করছে, তাকে বাংলাদেশি জনগণের এই আক্রোশকে তার সামনে সময় সুযোগ মতো হাজির করে তার বাংলাদেশে যে হাসিনা কেন্দ্রিক যে সে একটা ভুল পররাষ্ট্রনীতিতে আছে, অথবা সে যে একটা সাম্প্রদায়িক রাজনীতির যে বিষ বাষ্প আঞ্চলিকতা ছড়াতে চাচ্ছে, এই ভুল তাদেরকে আমরা বার্তা পৌঁছানোর চেষ্টা করব। আমরা বিশ্বাস করি ভারতের মতো একটি দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জনগণের এই আক্রোশ তারা বুঝতে পারবেন। জি, আমি মনে করেন একটা তো হলো, এটা আমার অভিমত, মানে একটু প্রি ম্যাচিওর, মাহফুজান আমরা একটু দেরিতে বলবে, আমি একটু আগে বলে ফেললাম, যেটা কোনো সন্দেহ নাই আমার যে নির্বাচনের কোনো কিছুই অ্যাভয়েড করা রাজনীতির জন্য সঠিক হবে না, আন্ডার এনি সার্কামস্টেন্সেস না, মানে এর চেয়ে মহত্তম কিছুর জন্য না। 95% ভোট দেয় নাই, এই তথ্যটাও আমি মনে করি যে ভুল। এবং এটা যে ভুল, এটার আরেকটা প্রমাণ হলো যে মানে যে জিনিসে 95% জনগণের সমর্থন আছে, সেটার রিফ্লেকশন কিন্তু বিএনপির আন্দোলনের কর্মসূচিতে জন অংশগ্রহণের মাধ্যমে মানে দেখা যায় নাই। যদিও এটা শেখ হাসিনা পর্যন্ত কয়েকবার স্বীকৃতি দিয়েছে, বলেছে যে বিএনপি কিন্তু খুব ভালো করছে, সফল জনসভা করছে, প্রোগ্রামগুলি সেটা কিন্তু করছে। তো এটা সঠিক না, এটা সঠিক, এই মেসেজটাও মানুষ কিন্তু রিফ্লেক্ট করে। আমি আবারও বলি যে একটা গ্রামের মানুষ যখন এই অনুষ্ঠানটা শুনবে, সে যখন বলবে যে শুনবে যে জহিরুদ্দিন স্বপন বলতেছে 95% মানুষ ভোট দেয় নাই, সে কিন্তু দেখবে যে না, তার সেন্টারে সেও ভোট দিছিল। এটা মুশকিল। আরেকটা যে অভিযোগ, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং কথা বলা হয় রাজনৈতিকভাবে অপোজিশন থেকে, যে মানুষের ভোটের অধিকার। এবং ইন্টারেস্টিংলি মানবজমিনের মতিউর রহমান চৌধুরীর সাথে ইউনুস সাহেবও ওই দিন একটা মানে গোলমেলে মানে বক্তব্য দিয়ে দিয়েছিলেন। উনি বললেন হঠাৎ করে যে আমি তো ভোট দিতে পারি নাই, আমি কাকে ভোট দিব, কাকে ভোট দিতে যাব? তারপর সঙ্গে সঙ্গে মতিউর রহমান চৌধুরীকে জিজ্ঞেস করল আপনি ভোট দিয়েছেন? তো উনি বলছেন না। তো তারিক চয়ন ছিল, তারিক চয়নকে জিজ্ঞেস করছে যে আপনি ভোট দিয়েছেন? বলছেন না। ওই যে আমরা তিনজন, দেখেন আমরা তিনজন, আমরা কেউ ভোট দিইনি, তো তার মানে মানুষ ভোট দিতে পারেনি, এরকম কনক্লুশনে যাওয়া যায়? এই যে আমরা তিনজন এক জায়গায় বসে আছি এবং আমরা ভোট দেই নাই, এই জন্য মানুষ ভোট দেয় নাই। তো এটা বরং এটা গোলমালটা হলো এই জায়গায়। তো ওনারা আবার এটা এক্সপ্লেন করলো, ডক্টর ইউনুস সাহেব এক্সপ্লেন করছে যে আমি ভোট দিব, যাকে ভোট দিব সে তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। কথাটা বুঝেন কিন্তু, উনি বলতেছে কি যে আমি যাকে ভোট দিব সে তো নির্বাচনে নাই, তো আমি কাকে ভোট দিতে যাব? সে কিন্তু এটা বলছে না যে তাকে ভোট দিতে রাস্তায় বাধা দেওয়া হবে। তাইলে আমার প্রশ্ন যে ডক্টর ইউনুসকে ভোট দেওয়ার প্রতিবন্ধকতা তৈরি কি আওয়ামী লীগ করলো না বিএনপি করলো? বাই ওয়ে অফ নট পার্টিসিপেটিং ইন দি ইলেকশন। আমাদের হাতে খুব বেশি সময় নেই, না এটা বলছি যে আমাদের এখানে মানে মানুষের মানে মানে অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা কি, মানুষ কি এই আন্দোলন করার জন্য তৈরি ছিল কিনা? 95% মানুষের সমর্থন থাকলে কোনো আন্দোলন বিফল করার মতো কোনো শক্তি, ভারতীয় শক্তি, আমেরিকান শক্তি যুক্ত হইলেও তো এটা জয়লাভ করার কথা না। 95% ইজ এ টু হাই সেন্সিটিভ একটা ফিগার। কিন্তু তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইভাবে সম্ভবত হবে না যদি অলৌকিক কিছু না ঘটে। অলৌকিক, আপনি কিন্তু বলছেন একটা কথা যে মানুষ যদি কোনোভাবে ইয়ে হয়, মানে কি বলবো, বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে, হবে তো। এটা কিন্তু আমিও বলে দিতে পারি, আপনার কথাটা রিপিট করতে পারি, যে বিএনপি বা কোনো দল যে কেউ যদি মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, কিচ্ছু করতে হবে না, যে যার বাড়ির কাছে নিকটতম রাস্তায় গিয়ে শুধু বসে থাকবে, বাড়ির থেকে রান্না করে এনে খাবে, কতদিন যাবেই না কোথাও।
বাংলাদেশে কোনো পুলিশ নাই, র্যাব নাই, মিলিটারি নাই যে তাদেরকে সেখান থেকে বাড়িতে পাঠাতে পারবে। সুতরাং সমাধান থাকলে ওইখানে আছে, এবং আমি এর বাইরে যদি হয় প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, সেটাকে আমি মনে করি নির্বাচন একটা মানে একটা এসেনশিয়াল। ধন্যবাদ। আমার হাতে একদমই সময় নেই, যে কনক্লুডিং রিমার্কস মিনিট 2 না, আমি নাঈম ভাইয়ের একটা কথাকে আমি করতে চাই। ভোট আওয়ামী লীগ বাধা দেওয়ার তো কোনো, ভোট এবার আওয়ামী লীগ মানে বাধা দেওয়ার মতো ক্ষমতা রাখে না বলে কিন্তু আমি আর ডামিতে চলে গেছে। বাধা তো দূরে থাকুক, আমি আর ডামি, যেমন লোকাল গভর্নমেন্টে সে ভয়ে নৌকাই প্রত্যাহার করে দিয়েছে। এখন কিন্তু তার মানে এই ধরনের নির্বাচনে তার কিন্তু আপনার হিংস্র চেহারার বদলে তার কিন্তু এখন আইন বহাল করছে। যে আইনটা করছিল সে, যে নৌকা লাগবে, ধানের শীষ লাগবে, যে স্থানীয় নির্বাচনের যে সামাজিক চরিত্র, সেটাকে সে ধ্বংস করে দিয়েছিল। এখন সে বলতেছে না, আমি নৌকা মার্কা ব্যবহার করব না, কারণ নৌকা মার্কা ব্যবহার করলে পরে আসলে এই নির্বাচনে সে যে ধরনের একটা অংশগ্রহণ চায় তাও হচ্ছে না। ফলে পুরো ব্যাপারটাই কিন্তু এখন তার জন্য একটা বুমেরাং হয়ে গেছে, এবং সরকারের এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে হোল ইলেকশন সিস্টেমটাকে সে এমনভাবে স্পয়েল করে ফেলেছে, এবং এটা কেবলমাত্র তার ব্র্যান্ডিংয়ের কারণে। এই সরকার এবং স্পয়েলড ইলেকশন সিস্টেমটা এমনভাবে ব্র্যান্ডেড হয়ে গেছে যে সে তাকে গবেষণা করে করে বের করতে হচ্ছে, আমি ইলেকশন, ডামি ইলেকশন, এই ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট, তারপরে আপনার বিএনপি ভাঙো, ওই করো, সেই করো, এবং নৌকা মার্কা প্রত্যাহার করে দাও। হেন কোনো কাজ নাই যা সে করছে না, তার কোনো না কোনোভাবে একটু দেখাতে হচ্ছে। কেননা এই ধরনের পরিসংখ্যান তৈরি করার জন্য কিন্তু ওই ডক্টর ইউনূস, মতিউর রহমান চৌধুরী আর তারিক চয়ন আর আপনি কি আলাপ করছেন, তার চেয়েতেও বড় কথা হচ্ছে স্যাটেলাইট টেকনোলজির কারণে এখন বাংলাদেশের যে কোনো দিনের ভোটের চিত্র অনেক ট্রান্সপারেন্টলি দেখা যায়। এগুলো এখন মানে পুরনো একটা আলাপ, এই জনসভায় কত লোক হয়েছে আর কে কী হয়েছে, এগুলো সম্পূর্ণই একটা পুরনো আলাপ। একটা ঢাকা শহরে সকাল সন্ধ্যা 8টা থেকে আপনার ভোর 4টা পর্যন্ত শুধুমাত্র ইলেকট্রিসিটিকে মেজারমেন্ট করেই বোঝা যায় যে ওই শহরে কী পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয়, কী পরিমাণ পাওয়ার কনজাম্পশন হয় না। ফলে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড তথ্য সার্ভে জরিপের জন্য এখন সম্পূর্ণই কিন্তু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। সেই বিবেচনায় এটা খুব নিশ্চিত যে 90% 95% ভোট বর্জন করে মানুষ শুধু অপেক্ষা করছে যে শুধু বর্জন নয়, এই বর্জন করার যে সম্পর্ক বিরোধী দলের সঙ্গে আমার তৈরি হলো, এই সম্পর্কটাকে সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি যেখানে আমার ভোটাধিকার ফিরে আসবে, কারণ নবায়নের জন্য না, কারণ ক্ষমতা নবায়নের জন্য না। আমি খুব ছোট্ট করে যে এই যে আমি তো 95% তো আর বলতে পারছি না, আমি বলছি যে ডেফিনেটলি তো অনেক মানুষ ভোট দেয় নাই। এই যারা ভোট দেয় নাই এটা যদি আমরা ধরে নেই যে এটা আমাদের পার্টির পক্ষে, তারা এটাও কিন্তু একটা মানে ভুল হিসাব হবে। গণতন্ত্রের পক্ষে না, এটা গণতন্ত্রের পক্ষে না, এটা আলসেমির পক্ষে হতে পারে। অনেকে এটা গুরুত্বপূর্ণ মনে করে নাই, আলসেমি করেছে। আপনি এটাকে গণতন্ত্রের পক্ষে বলবেন? সে তার ভোট সে দিতে পারবে না, এটুকু সে বোঝে। মানে গণতন্ত্রের পক্ষে হইলে অনেকে এই সিদ্ধান্ত নিতে পারতো যে আমি যাব, আমি দুর্বলতম আওয়ামী লীগের দুর্বলতম ভদ্রলোক প্রতিপক্ষকে ভোটটা দিয়ে আসবো, আওয়ামী লীগকে দিব না। এরকম তো করে না, গণতন্ত্রের পক্ষে যেত। সে তো জানে এটা কোনো কন্টেস্টিং ইলেকশন না, ভোটটা দিয়ে দেখতে পারতো। আমি এটাই বলবো। আর যেটা বলছেন যে আওয়ামী লীগ ভয় পেয়ে করছে, এটাও কিন্তু আরেকটা প্রবলেম। প্রতিপক্ষকে শক্তিশালী ভাবতে হবে। আপনি যেটা ভাবছেন যে আওয়ামী লীগ ভয়ে করছে, আমি দেখছি আওয়ামী লীগ এটা নিত্য নতুন কৌশলের এক্সপেরিমেন্ট করছে, এবং এই এক্সপেরিমেন্ট তাদেরকে কি পরবর্তী সুবিধাজনক অবস্থা ভয় থেকেই কৌশলগুলি আসছে। হ্যাঁ, এখন এটা তো ভয় বলতে কোনো অসুবিধা নাই, আপনি বলেন, কিন্তু তারা যে কৌশলগুলি তৈরি করছে, এই কৌশলগুলি তাদেরকে কোন সুবিধাজনক অবস্থানে নিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা দেখতে পারেন, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার জহিরুদ্দিন স্বপন এবং মিস্টার নাইমুল ইসলাম খান, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, মিস্টার জহিরুদ্দিন স্বপন বলছিলেন যে সরকারের হাতে আছে ক্ষমতা, বিরোধী দলের আছে জনগণ, এবং
তিনি মনে করেন যে কোনো সময় জনগণ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে, ভারতের বাংলাদেশ সংক্রান্ত নীতিতে পরিবর্তন আনা দরকার। মিস্টার নাঈমুল ইসলাম খান মনে করেন যে কোনো নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা ছাড়া আসলে তিনি মনে করেন যে উত্তম কোনো পন্থা তাদের সামনে খোলা নেই। শুধুমাত্র যদি জনগণকে তারা সম্পৃক্ত করতে পারে এবং জনগণ যদি, যেটা মিস্টার জহিরুদ্দিন স্বপন বা বিএনপি দাবি করছে তাদের সঙ্গে যেই পরিমাণ জনগণ আছে, সেটা যদি প্রকাশ তারা রাস্তায় ঘটাতে পারেন তাহলে হয়তো যে কোনো পরিবর্তন সম্ভব। কিন্তু সব কথার মূল কথা যে বাংলাদেশের জনগণ আসলে গণতন্ত্রের প্রত্যাশী, গণতন্ত্রের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সরকারি দলও যেটা খুব জোরের সঙ্গে বলতে পারে যে বাংলাদেশের গণতন্ত্র খুব ভালো অবস্থায় আছে বা শক্তিশালী গণতন্ত্র বা প্রশ্নবিদ্ধ নয়, যেমনটা বিরোধীরা বলছেন যে এটা একেবারেই আর এখন গণতন্ত্রের মধ্যে সীমিত নেই। কিন্তু মূল কথা যেটা যে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলবার সুযোগ আছে এবং এই প্রশ্ন তোলার সুযোগটাকে আসলে আমাদের বন্ধ করতে হবে এবং সেটা যে কোনোভাবেই হোক না কেন এর সঙ্গে আমাদের অর্থনৈতিক অন্যান্য অগ্রযাত্রাও নিবিড়ভাবে যুক্ত, কারণ সেগুলোকে টেকসই করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।